ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মানে রাহুল উঠতে চাইলে আহনাব তাড়াতাড়ি এসে বাধা দেয়। রুমাইসা এখনো কান্না করে যাচ্ছে। রাহুল এবার কিছুটা ভয় পায়। রুমাইশা কি হয়েছে সত্যি করে আমাকে বলতো। পারভেজ এখানে কি করছে? পারভেজ তুই এখানে কেন? রুমাইশা বিরক্ত লাগছে, ছাড় আমাকে। হোয়াট? আমিও বাবার কাছে যাব ভাইয়া। কেউ ভালো না, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমাকে সবাই একা করে চলে যায় কেন? আমি কি খুব খারাপ ভাইয়া? রাহুল নিস্তেজ হয়ে যায়। বাবাই আর বেঁচে নেই। এলাকার কেউ তাকে এই খবরটা দিল না। ওরা কি এতটা পর হয়ে গেছে? রাহুল বিছানায় পাগলের মতো করে, ছটফট করে ওঠার চেষ্টা করে। আহনাব রুমাইসাকে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। রাহুল শান্ত হ, তুই এমন করলে রুমাইশার কি হবে বল? পাগলামি করিস না, তুই অসুস্থ, ভুলে যাস না। এইভাবে নড়াচড়া করলে ব্যথা পাবি। ব্যথা কিসের ব্যথা আহনাব? ব্যথা তো আমার বুকে হচ্ছে। মাকে ছোট থাকতে হারাইছি, আর বাবাই উনিও তো আমাকে ছেড়ে চলে গেল। আর শেষ দেখাটা করতে দিল না আমার মা। কেন আমাদের সাথে এমন হয়? আল্লাহ যা করে ভালোর জন্য করে। খাওয়া দাওয়া কর, তোর এখন ওষুধ খেতে হবে। এমন পাগলামি করিস না, তোর কিছু হলে রুমাইশাকে সামলাবে কে? আমার খুব কষ্ট হচ্ছে আহনাব। আমি তো মায়ের ভালোবাসা পাইছিলাম, কিন্তু রুমাইশা তো, সে তো মায়ের একটু ভালোবাসাও পায়নি। আর এই কম বয়সে বাবাইকে হারিয়ে ফেললো। এখন এসব বলার সময় না, খেয়ে নে। দেখ রুমাইশা কাঁদছে, ওকে তো সামলাতে হবে নাকি? আহনাব জোর করে রাহুলকে একটু খাইয়ে দেয়। তারপর ওষুধ খাইয়ে দিয়ে রুমাইসার মাথায় হাত রাখে। রুমাইসা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার সাথে কেন এমন হয় ভাইয়া? আমি যাকে ভালোবাসি তাকেই হারিয়ে ফেলি। মাকে হারিয়েছি সেই জন্মের সময়। আর বাবাইও তো আমার উপর অভিমান করে চলে গেল। আমি খুব খারাপ, তাই না ভাইয়া? দূর পাগলি, কে বলছে তুই খারাপ? দেখি মুখটা ওঠা। মেয়েরা এ তো কান্না কিভাবে করে বলতো? কাল থেকে নিশ্চয় কান্না করে যাচ্ছিস। নিজেকে সামলা। তোর কিছু হলে তোর ভাইকে কে সামলাবে? তুই ছাড়া তোর ভাইয়ের কি কেউ আছে বল? নিজের ভালোবাসার মানুষগুলোকে চোখের সামনে হারিয়ে যেতে দেখছি ভাইয়া। এটার কষ্ট তুমি কি বুঝবে? কখনো হারিয়ে ফেলেছো ভালোবাসার মানুষকে? এত কথা বলিস না তো। রাত থেকে নিশ্চয়ই কিছু খাস নাই। পারভেজ, তুমি তোমার আপুর কাছে থাকো, আমি বাহির থেকে খাবার নিয়ে আসি। আমি খাবো না। পারভেজ, তুই বাহির থেকে খেয়ে আয়, আমি ভাইয়ার কাছে থাকবো। জেদ করিস না রোমাইশা, এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বি। আমি অসুস্থ হয়ে পড়ছি, সেটা তো কেউ বুঝবে না। আমি মানসিকভাবে অসুস্থ। আমাকে একটু একা ছাড়ো প্লিজ। রুমাইসার রাগী কণ্ঠের কথা শুনে আহনাব নিজেকে ছাড়িয়ে নেয়। রাহুলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। পারভেজ সেই কাল থেকে না খেয়ে আছে, সেই জন্য রুমাইসা ওকে বাহির থেকে খেয়ে আসতে বলে। রাহুল চোখ বন্ধ করেই রুমাইসাকে কাছে ডাকে। বনু, এই দিকে আয়। বলো। নিজেকে শক্ত কর। তোর কি মনে হয় বাবাই কিভাবে মারা গেছে? কিছু শুনেছিস? পারভেজ বলো, হঠাৎ নাকি বাবা স্ট্রোক করছে? ডাক্তার নিয়ে আসার পর জানাইছে বাবাই মারা গেছে, তাই আর আলাদা করে হসপিটালে নিয়ে যায়নি। বাবাই শুধু হাঁটতে পারতো না, সব দিক দিয়ে ভালো ছিল। হঠাৎ এমন হবে কেন? জানি না মা, কিছু করছে নাকি? মা কাকে মা বলছো ভাইয়া? সৎ মা কখনো মা হতে পারে না। আচ্ছা ভাইয়া, মারা বুঝি সন্তানদের অভিশাপ দেয়? কি সব বলিস পাগলের মতো? কিছু খেয়ে নে যা। কালকে গেছিস, কিছু খাস নাই নিশ্চয়। ওই তো পারভেজ জুস ফলমূল আনছে, খেয়ে নে। হ্যাঁ আপু, তুই এগুলো খেয়ে নে। আর ভাইয়া, তোমার শরীর এখন কেমন? বাসায় কবে যেতে পারবা? আর 3 দিন পর যেতে পারবো। বাট তুই এখানে কেন বলতো? তোর মা বুঝি আসতে দিল? না, আমি চলে আসছি। ওই মহিলার সাথে থাকবো না। আমি আজ থেকে তোমাদের সাথে থাকবো। যদি না রাখো একা থাকবো, তবুও বাসায় যাবো না।
তুই থাকতে পারবি না পারভেজ। এখন আমার কোনো চাকরি নেই, আর মা নিশ্চয় অফিসে বসতে দেবে না। আমাদের বাড়ির চলাফেরা আর এখন এটা অনেক আলাদা। তোমরা যদি পারো আমিও পারবো। আমি তো এবার জেএসসি এক্সাম দেব। আমি গণিত ভালো পারি, প্রাইভেট পড়াবো, সমস্যা নেই। আর তুমি রায়ান চৌধুরীর ছেলে জানার পর নিশ্চয় অনেক কোম্পানির মালিক জব দেবে, তুমি জব করবা। আমরা দুজন মিলে আপুকে মানুষ করবো। পারভেজের কথায় রুমাইসা অবাক হয়ে যায়। এইটুকু ছেলে কি ভাবছে? রাহুল হালকা হাসে। ছেলেটা এখনই কি করবে প্ল্যান করছে। রুমাইসা হালকা রেগে বলে, আমি বুঝি মানুষ না, তাই নতুন করে আমাকে মানুষ করবি? ভাইয়া, আপু কি মানুষের মনে হয়? কিসের মতো লাগছে বলো তো? বাঁধের মতো। না না না, হাতিও না, আমার আপু হচ্ছে পরি। পারভেজ রুমাইসার মুখে ফল তুলে দিয়ে কথাটা বলে। রাহুল ফিক করে হেসে দেয়। কখন হাসতে হয় ছেলেটা ভালো করেই জানে। রাহুল রুমাইসার দিকে তাকিয়ে বলে, এক কাজ কর, তোরা চট্টগ্রাম চলে যা, গিয়ে একটা বাসা খুঁজে সুন্দর করে সাজিয়ে নে, তারপর এখানে চলে আসিস। পারভেজ আর আমি চট্টগ্রামে থাকবো, তুই এক্সামের আগে চলে যাস। কেন ভাইয়া, আপু আমাদের সাথে থাকবে নাকি? না রে গাদা, তোর আপু তো বিবাহিত, সেজন্য জামাইয়ের সাথে থাকবে। সেদিন বিয়ে হলো, তুই কি ভুলে গেছিস? ও হ্যাঁ। আহানাব তখন রুমে আসে। রাহুলের কথা শুনে একটা সুযোগ পায়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বলে, না রাহুল, তোর বোন তোদের সাথে থাকবে। আমার সাথে সব সম্পর্ক শেষ করছেও। আমি তো তোদের মতো ধনী না, তোদের মতো করে চালাতে পারবো না। আহানাব গায়ের এপ্রানটা খুলে হাতে নেয়। মুখ থেকে মাস্ক খুলে রাহুলের পাশে বসে কথাটা বলে। রাহুল অবাক হয়ে রুমাইসার দিকে তাকিয়ে দেখে। রুমাইশা, আহনাব কি বলছে এসব? পাগল হয়েছিস নাকি? সম্পর্ক তুই ছেলে খেলা মনে করিস নাকি? চুপচাপ ওর সাথে থাকবি, আর কিছু যেন আমার না বলতে হয়। আমি এটা নিয়ে আর একটা কথাও বলতে চাই না। আনি তোর জন্য আহনাবকে। রাহুল বলতে গিয়েও থেমে যায়। এখন এইসব বিষয়ে না বলা ভালো। রুমাইসা মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, আমি যদি তোমাদের বোঝা হই তাহলে চলে যাচ্ছি, কিন্তু আমি আহনাফ ভাইয়ার সাথে থাকতে পারবো না, ব্যাস। রাহুল বাদ দে, আমিও এই সম্পর্ক রাখতে চাই না। আমার জিএফ আছে জানিস তো, 3 বছরের রিলেশন। তোর জন্য আমি রুমাইশাকে বউ হিসেবে মানতে চাইছিলাম, কিন্তু ও যখন নিজের সম্পর্ক রাখতে চাচ্ছে না, তখন জোর না করাই ভালো। আর 2 বছর পর মুন্নির ডাক্তারি পড়া কমপ্লিট হবে, তখন আমরা বিয়ে করব। রুমাইশা এখনো ছোট, ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত আমাদের। ভাইয়া, আমি থাকতে কোনো চিন্তা করতে হবে না। আমি বাসা থেকে আসার সময় 5 লক্ষ টাকা নিয়ে এসেছি, এটা দিয়ে 5টা মাস চালিয়ে নেব। ওরে গাদা, এটা তোর বাপের রাজপ্রাসাদ পাসনি। এই 5 লক্ষ টাকা দিয়ে 5 বছর চালাতে হবে আমাদের। তোদের দুজনের পড়াশোনা সব চালিয়ে যেতে হবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। বাবা না থাকুক, তাও আমি আপুকে রানীর মতো রাখবো, দেখে নিও। রুমাইসা ঠোঁট উল্টে বলে। রাহুল কিছু বলে না, পাশে শুয়ে থাকতে বলে। বাবাইয়ের জন্য মন খারাপ হচ্ছে, সেই জন্য এমন করছে মেয়েটা। আর এটা তো স্বাভাবিক। 7 দিন পর আহানাব ঢাকায় নিজের কাজে ব্যস্ত এখন। রাহুল চট্টগ্রামে চলে আসছে 3 দিন আগে। পারভেজ এই 3 দিনে বাসার যা যা লাগে সব কিনে নেয়। বাসা ভাড়া মাসে 12,000 করে। 3টা রুম, 2টা বাথরুম, একটা কিচেন রুম। বাথরুমে যে রুম আছে সেটা রাহুলকে দেওয়া হয়েছে। বাকি 2টা থেকে কর্নারের যে রুমটা সেটা রুমাইসা নেয়। মাঝখানের রুমটাই পারভেজ থাকে। এসব করতে করতে প্রায় 2 লক্ষ টাকা শেষ। পারভেজের একটা কথাই, বাসায় যেভাবে থাকতাম এখানেও সেভাবে থাকবো, সবাইকে দেখিয়ে দেব আমি আপুকে কষ্ট রাখি নাই। টিভি, ফ্রিজ, খাট যা লাগে সব কিনবো। পারভেজ, কি করছিস? এইদিকে আয় তো, আমি ওয়াশরুমে যাব। আর রুমাইশা কই? ভাইয়ার ডাকে পারভেজ রান্নাঘর থেকে বের হয়। হসপিটালে যে 4 দিন ছিল, সেই 4 দিন ইউটিউবের যত রান্না আছে সব দেখেছে। কিভাবে রান্না করতে হয় শিখে নিয়েছে। পারভেজ কিচেন রুম থেকে বের হয়ে রাহুলের কাছে যায়। রাহুল ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসলে পারভেজ বলে, আপু কোচিং এ গেছে ভাইয়া, তুমি দেখি ভুলে গেছো।
আচ্ছা ভাইয়া, তুমি বিয়ে করে একটা আমাদের জন্য ভাবে আনতে পারো তো নাকি? তাহলে তো এই কষ্ট করে আমাদের রান্না করতে হয় না। এই বেকার ছেলেকে বিয়ে করবে? শোন, বিপদের সময় কেউ পাশে থাকে না, বুঝলি? আমি ভালো হই, জব পেলে কাজের জন্য কাউকে রেখে দেবো, সমস্যা নেই। আমি আপদ থেকে শুনেছি তোমার নাকি জিএফ আছে, তো ভাবিকে ডাকো, ভাবির সাথে আপু কথা বলবে। ভাবি শুধু রান্না করবে আর তোমার সেবা করবে, আমি সব জোগাড় করে দেব, কেমন? জানি না ঋতু এই অবস্থায় বিয়ে করবে কিনা। তখন একটা আলাদা বিষয় ছিল, আমার টাকা ছিল, এখন কিছু নাই। আচ্ছা, বিয়ের কথা তোর মাথায় কে ঢুকিয়ে দিল? আরে কে আবার? স্বপ্ন দেখলাম আমি ছোট বাবা হচ্ছে, তো তুমি বিয়ে না করলে সেটা কিভাবে হবে? এই পিচ্ছি পাকা পাকা কথা বলিস কেন? যা এখান থেকে। আর রমেশার হয়তো কোচিং শেষ, গিয়ে নিয়ে আয়। আচ্ছা তুই কি বলতো, তুই বাসায় গিয়ে বাইক চুরি করে আনছিস? পারভেজ হেসে দেয়। এখানে আসার পর নিজের বাসায় গিয়ে রাহুলের বাইক চুরি করে আনছে। তার মা তো আর এমনি এমনি বাইক নিয়ে আসতে দিত না। পারভেজ ফিক করে হেসে দেয়, তারপর বলে, আমি তো আর কার চালাতে পারি না, না হলে কার চুরি করে আনতাম। নিজে বাসা থেকে চুরি করার মজা আলাদা। আমার রান্না শেষ, আপুকে নিয়ে আসি, তুমি বরং দ্বিতীয় ভাবিকে পাশে ডেকে নাও। আচ্ছা তাড়াতাড়ি আসিস, 9টা বাজে, ক্ষুধা লাগছে আমার। 1 মাস কেটে গেল চোখের পলকেই। রাহুল এখন সুস্থ, হাঁটাচলা করতে পারছে, কিন্তু এখনো জবের জন্য বের হয়নি। বিয়ের কথা ঋতুকে জানিয়েছে। ঋতু বলেছে সুস্থ হয়ে বাসায় প্রস্তাব নিয়ে যেতে। তাই আসছে পারভেজ, আহানাব, রুমাইসার সাথে মুন্নিও থাকবে। 5 জন মিলে ঋতুদের বাসায় যাবে বলে ঠিক করে নেয়। রুমাইসা রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল, তখন সামনে আহানাবকে দেখে চমকে ওঠে। তার পাশে মুন্নিকে দেখে মাথা নিচু করে। তখন ভাইয়ার রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, আর সাথে সাথে আহানাবের মাথার সাথে নিজের মাথা বাড়ি খায়। আহানাব বিড়বিড় করে বলে, সুখ সুখ পাখি আজ অন্য কারো জন্য সুখ খোঁজে। এই পিচ্ছি মেয়েটাও একদিন অন্য কারো বুকে মুখ লুকিয়ে সুখ খুঁজবে। জেলাস হই কেন আমি? আমি কি 12 ভাতার? আহানাব নিজের কথায় নিজেই চমকে ওঠে। সে এসব কি ভাবছে? আসলে ছেলে মানুষ মানেই যখন যা দেখবে তাই পছন্দ করে, আর তা যদি হয় নারী, তাহলে তো কোনো কথাই নেই। বউ থাকতে তারা অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়, আর বইয়ের প্রতি আকৃষ্ট হলে কি হবে? সামনে থেকে সরে দাঁড়ান। এইরকম একটা হাতির সমান কেউ দরজায় দাঁড়িয়ে থাকলে যাব কিভাবে? আমি যে মাথায় ব্যথা পেলাম তো বলতে পারতেন। রুমাইসা দেখি কি হইছে। আরে ভাই, আপনার বন্ধুর বোন হই, একটু তো সেবা আশা করি। সরি। আহানাব হাবলার মতো রুমাইসার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কপালে হাত দিয়ে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। রুমাইসা আবারও একটা ঝাড়ি মেরে বলে, আপু, তোমার বিএফকে ভদ্রতা শিখিয়ে দিয়েন। এইভাবে একটা নবজাতক শিশুকে আঘাত করে ওনাকে ডাক্তার কে বানিয়েছেন? ওনার তো কসাই হওয়ার দরকার। আজব, আমি কি করলাম? তুমি খাম্বার মতো না দেখে হাঁটো কেন? আমি কি বলছি উটের মতো হাঁটতে নাকি? উনি আসছে নবজাত শিশু, কয়দিন পর সন্তানের মা হবে। আরো হব না। আমার তো আর জামাই নাই যে বাচ্চার মা হব। জামাই ছাড়া মা হওয়া যায় না, জানেন না? নাকি ডাক্তার হয়েছেন 1 পাস করে? আসলে দেখে তো কষার মতোই লাগে, তাহলে ডাক্তার কিভাবে বলি বলেন? চুপ। সিনিয়রদের সাথে ভালোভাবে কথা বলতে হয়। চুপচাপ নিচে গিয়ে গাড়িতে বসো। তোমার ভাইয়ের বিয়ে না দিয়ে তোমাকে বিয়ে করানো উচিত। বিবাহিত মেয়েদের আর বিয়ে করতে নেই ডক্টর সাহেব। প্রথম ভালোবাসা, ভালো লাগা একজন ছিনিয়ে নিছে। এখন নতুন করে কাকে বিয়ে করব? রুমাইসা কথাটা বলতে গিয়েও বলতে পারে না। পাশেই পারভেজ, মুন্নি আর রাহুল হাসতে হাসতে গড়াগড়ি খায়। একটা তো খাম্বা আর একটা ছাগল, এই দুইটার কি ঝগড়া করা মানায়? রাহুল, তোর বোনকে দিয়ে দে প্লিজ। দেখবি দিনে 3 বেলা শাশুড়ির ঔষধ পেয়ে সব ঠিক হয়ে যাবে। বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দেস না, বুঝলি? নয়তো গলায় ঝুলিয়ে থাকবে। আপনার গলায় তো আর ঝুলছি না, আর ঝুলিয়ে থাকলেই বা কি? আমি যে চিকনা, আমাকে কোলে নিয়ে আপনার এক্সারসাইজ করা উচিত, ভুঁড়িটা যদি একটু কমে। ভুঁড়ি? আরে গাধি, ভুঁড়ি কোনটাকে বলো? আমার পেট এত স্লিম, এমন ছেলে 2টা আছে নাকি? আসলে এই 2টা থাকবে কিভাবে? আপনার মতো ভালো কষাই তো একটাই।
প্রথমে আহানাপের ভালো লাগলেও পরে কথাটা শোনার পর চিল্লিয়ে ওঠে। রুমাইসা একটা মুখ ভেঙচি দিয়ে নিচে চলে যায়। এরে কোথায় কুড়িয়ে পাইছিল তোর বাবাই? রাস্তায়, তাই না? তাছাড়া এমন তার ছেঁড়া হতো না। আহনাব, তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস? রুমাইশা না হয় ছোট, তুই ওর মতো ঝগড়া করছিস কে? তুই তো কম না, ওর কথা পিঠে কথা মিলিয়ে ঝগড়া করছিস। তোর বোন আমাকে কথা শোনাবে, আমি চুপ থাকবো নাকি? এবার লাগতে আসুক, গালে ঠাটিয়ে দিব দুইটা। ও কিন্তু কম না, দেখছিস বাদরের মতো গলায় ঝুলিয়ে না পড়ে। একবার ঝুলিয়ে পড়লে আর কিন্তু টেনে নামাতে পারবি না। ঝুলিয়ে থাকুক না, কে বারণ করছে? কিন্তু তোর বোন তো আমাকে পাত্তা দেয় না। কি বললি? বুঝি নেই, জোরে বল রে ভাই একটু। বললাম আজকে তো ঋতুর বাসায় যাচ্ছিস, বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে যাবি। অথচ আমি একটা কচি খোকা হয়ে থাকলাম, কবে যে বিয়ে করব। চাইলে আমার আগেই বাবা হতে পারতি, কিন্তু দোষ তোরও আছে। বউ থাকতে পরকিয়া। রাহুল তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে। একটা গাড়ি ভাড়া নিয়েছে তারা 3 ঘন্টার জন্য। যেতে আসতে সময় লাগবে 2 ঘন্টা, আর কথা বলার জন্য 1 ঘন্টা যথেষ্ট। আহনাফ হাবলার মতো দাঁড়িয়ে আছে। রাহুল কি বলে গেল? আমি কি পরকিয়া করছি? কিন্তু বউ নিজেই পাত্তা দেয় না, আমি কি করব? শালা বাবু শালা ডেকে গেলাম আজীবন, কিন্তু আমার তো শালা হবে মুন্নির ভাই। মুন্নি আহনাফকে ধাক্কা দেয়। আহনাফ কি বলতে বলতে লাফিয়ে ওঠে। হুটহাট এত ভাবনায় ডুবে যায় কেন সেটা সে নিজেও বুঝতে পারছে না। ভাইয়া, তোর কি মনে হয় ঋতু আপুর বাবা তোকে মেনে নেবে? আজ কিন্তু ঋতু আপুর ভালোবাসার পরীক্ষা হবে। বেকার অবস্থায় যদি তোর হাত ধরে থাকতে পারে, তাহলেই বুঝবো আপু তোকে ভালোবাসে। এসব বলিস না, ভয় লাগছে আমার। জানি না আমার শ্বশুর রাগী না ভেজা বিড়াল। তোদের জেদ, আরে আমি আগেই কিছু করি তারপর বিয়ে করব, তা না করে এখন বিয়ের জন্য উঠে পড়ে লাগছিস। কেন রে ভাই? বিয়ে করা তো ভালো, কত বছর আর একা একা থাকবি। মুন্নি তো চাইলে আমি এখনই বিয়ে করব, কিন্তু না, ম্যাডাম এখনো ছোট বাচ্চা নাকি। মুন্নি হালকা হাসে। 3টে বছরের রিলেশন, কখনো ঝগড়া হয়নি তাদের মধ্যে। বন্ধু বোল্ডিং অনেকটা সুন্দর তাদের। মুন্নির হাসি দেখে রুমাইসা দাঁতে দাঁত চিবিয়ে ধীরে বলে, হ্যাঁ তো বিয়ে করেন, কে মানা করেছে? বিয়াত্তা বেডা পাবে, বিয়াত্তা পোলাগো, বিয়ে করার কি মজা সে বুঝবে। হ্যাঁ আইসে, বিয়ে করবি কর না, এখানে কে বলতে বলেছে? চুপ, কি বলো এসব? মুন্নি জানে না আমি বিয়ে করতে যাচ্ছিলাম। আস্তে কথা বলো। ওয়েট, তুই কি কোনোভাবে জেলাস? জেলাস মাই ফুড। আপনার মতো হাতির জন্য জেলাস আর আমি? পাগলা কুত্তা কামড় দিল নাকি আপনাকে? শোনেন ভাই। ভাই না বলে ডাক্তার বলো, সেটাই তোমার মুখ থেকে বের হলে সুন্দর লাগে। জানো, যখন ডাক্তার বলো তখন তোমার চেহারা গ্লো করে, ভাইয়া যখন বলো তখন ইঁদুরের মতো দাঁত বের হয়। কি? এই আমি ইঁদুর তাই না? অন্তত আমি আপনার বউয়ের থেকে 100 গুণ সুন্দর। ওকে, ডাক্তারের সাথে প্রেম করে ভাব নেয়। দেখে নিয়েন, আপনার থেকে বড় ডাক্তার আমার জামাই হবে, যে মেডিকেল স্টুডেন্টদের ক্লাসও পাবে। এত সস্তা না, ওকে? দক্ষতা না থাকলে ক্লাস নেওয়া এত সহজ না। তোমার মতো গাধি তার ছেঁড়া মেয়েকে কোনো ডাক্তার বিয়ে করবে না, হাবা গোবা কেউ বিয়ে করবে। তাহলে আপনি ডাক্তার না? ও আচ্ছা, আপনি যে হাবা গোবা সেটা জানতাম না। আচ্ছা, আজ থেকে তাহলে হাবা ভাই বলবো? না না, গোবা ভাই বলি। কোনটা ভালো লাগবে বলেন? চুপ, বেয়াদব। হাবা গোবা কি? হ্যাঁ, লজ্জা করেন এসব বলতে? চড় দিব কিন্তু দুইটা। তোরা দুজন থামবি? আমি টেনশনে মরি আর তোরা। আরে ভাই, বেশি কথা বললে একদম পোষা পানিতে ডুবিয়ে মারবো। আমরা ধীরে কথা বলছি, তোর কানে কথা কিভাবে যাবে? তার মানে আমাদের কথার দিকেই তুই কান পাতে আছিস, তাই না? নির্লজ্জ, অন্যের কথা লুকিয়ে শোনা হয় না, জানিস না? ওরে সাধু বাবা, আমার পাশে বসে কথা বলছো আর আমি শুনলেই দোষ? দেখেছিস আমার বোনকে? তোর থেকে ভালো কারোর সাথে বিয়ে দেব? তোর মতো হাবলার সাথে বিয়ে দেব না। আমি কি হাবলা? আহনাফ চোখ ছোট ছোট করে বলে। রাহুল মাথা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ তুই হাবলা, তুই হাবলার বস। আহনাফ চোখ মুখ শক্ত করে ছিটে হেলান দেয়। রুমাইসা রাহুলের কাঁধে মাথা রেখে কল্পনায় ডুব দেয়। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার,
দিয়ে তোমার কাজল রাখবো আর সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর অন্য চিন্তা আমার আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার। দিয়ে তোমার কাজল মাখবো আর সারা দিনটা আমার। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন। বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার। দিয়ে তোমার কাজল মাখবো আর সারা দিনটা আমার। গাড়ি থামার শব্দে রুমাইসা গান বলা বন্ধ করে দেয়। সবাই চোখ বন্ধ করে গান শুনছিল। আহনাব অবশ্য রুমাইসার মুখের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, কিন্তু সেটা কারোর চোখে ধরা পড়ে নাই। সবাই তো চোখ বন্ধ করে গান শুনছিল। আকস্মিক যখন রুমাইসা গান ধরছিল তখন সবাই অবাক হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে গান শুনতে শুনতে চোখ বন্ধ করে নেয়। ভিতরে আসো। ঋতুর বাবার গলা পেয়ে রাহুল সালাম দেয়। মাথা তুলে তাকিয়ে চমকে ওঠে। এই লোক কখনো তাকে জামাই হিসেবে মানবে না, সেটা এখনই বোঝা হয়ে গেছে। তাদের অফিসেই ম্যানেজার পদে জব করে, কিন্তু অহংকার অনেক। যখন জানছে রাহুলকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, সেই দিন উনি কত অপমান করছে ওকে। করিম মিয়াও কিছুটা অবাক হয়ে তাকিয়ে দেখে। বসো তোমরা। ঋতুর মা, ঋতুকে নিয়ে আসো। তো আসল কথায় আসি। জি, আপনি তো আমার সম্পর্কে সব জানেন, তাহলে নতুন করে আর কি বলবো? এখন আপনি বাকিটা বলেন। তুমি বাড়ি ছাড়ছো? অফিস সব থেকে বিতাড়িত। তা তোমার কি দেখে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব? আমার মেয়ে একজন প্রাইমারি শিক্ষক। আমরা একে অপরকে ভালোবাসি, আর টাকা এখন নাই, কিন্তু একদিন সব ফিরে পাবো। তোমার কি মনে হয় তোমার মতো বেকার একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব? এটা কখনো সম্ভব না। বেকার বলবেন না আঙ্কেল, ভাইয়া অসুস্থ ছিল, সেই জন্য কোনো কাজ খুঁজতে পারে নাই। আমাদের এইভাবে থাকা খাওয়া অসুবিধা হচ্ছে, সেই কারণে আমরা ভাইয়ার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমার মেয়েকে নিয়ে গিয়ে কাজ করাতে চাও, তাই তো? আমি তোমার ভাইয়ের সাথে ঋতুর বিয়ে দিতে পারবো না। আসছো, কথা হলো, এখন যেতে পারো। আপনি ভুল ভাবছেন। আর আমাদের এমন কি কাজ আছে যে আপনার মেয়ে করতে পারবে না? আর কাজ করার জন্য নিয়ে যাচ্ছি না। আমাদের সমাজ খুব খারাপ। দুইটা ছেলের সাথে একটা মেয়েকে থাকতে দেখলে নানান কথা বলে তারা। একবার বোঝার চেষ্টা করে না ভাই হয় নাকি কে হয়। তাই আমি চাচ্ছি আরো একটা মেয়ে থাকুক বাসায়। সবাই অবাক হয়ে রুমাইসার দিকে তাকিয়ে থাকে। এত কিছু হয়ে গেছে, রুমাইসা তো কিছুই বলে নাই কাউকে। রাহুল রাগী চোখে তাকিয়ে থাকে। রুমাইসা সেটা পাত্তা না দিয়ে আবারও বলে, আপনার মেয়ে কোনো কষ্ট পাবে না আমাদের কাছে থাকলে, সুখে থাকবে। সেটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আমার মেয়ে আমার চিন্তা থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? দেখো মেয়ে, বেশি কথা বলতে চাই না আমি। তোমরা আসতে পারো। যদি আগে জানতাম রাহুল সেই ছেলে, তাহলে বাসায় আসতে বলতাম না। সবাই অবাক হয়ে যায়। করিম মিয়া আস্তে আস্তে খারাপ কথা বলতে থাকে, অপমান শুরু করে। রুমাইসা সবাইকে আসতে বলে বাড়ি থেকে বের হয়। একবার ঋতুর দিকে তাকিয়ে দেখে, মাথা নিচু করে আছে, মুখে তার কোনো কথা নেই। এটা ঠিক না। এই মিয়া এমন ব্যবহার করতে পারলো? মন চাচ্ছে লাথি মেরে ফেলে দেই। শালা মেয়ে প্রাইমারি শিক্ষক, তোর মেয়ের টাকা খাওয়ার জন্য আমরা বসে আছি নাকি? বাদ দেন, এসব নিয়ে ভাবছি না আমি। এখানে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠেন। আর কাকে ভালোবাসিস রে ভাই, যার মুখ থেকে একটা কথা বের হলো না? অপমান হচ্ছে আমরা, তাও চুপচাপ শুনছে। চুপ থাকতো তোরা। বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেছিস। দে এখন বিয়ে দে। যা, কাকে ধরে আনবি আন। আজকে আমি
বিয়ে না করে বাসায় যাচ্ছি না। কি বস, বিয়ের প্যারা উঠছে নাকি? এই সময় আহানাপের এমন কথায় রাহুল রেগে যায়। এই ছেলেটা সব জায়গায় খোঁটা দিবে। গেটের বাইরে প্রায় 15 মিনিট তারা দাঁড়িয়ে ভিতরের কাহিনীগুলো কল্পনা করে। সবাই গাড়িতে গিয়ে বসে। তখন পিছন থেকে ঋতু ডাক দিয়ে বলে, রাহুল, আমাকে সাথে নিবা না? আমি তোমাদের সাথে যেতে চাই। যারা টাকার লোভ করে তাদের কাছে আমি থাকতে চাই না। আমাকে তোমার সাথে নিয়ে চলো রাহুল। দেখো বোন, এখানে ঢং করতে আসছো? ওর সাথে যাবা মানে কি? বিয়ে করতে পারবা ওকে? ও এখন বেকার, বিয়ে করে ওর সাথে সংসার করতে পারবা নাকি কিছুদিন পর সব ছেড়ে পালিয়ে আসবা? সরি ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আমি তো জব করি, তাই না? বিপদের সময় না হয় আমি রাহুলের পাশে থাকি। ও তো আমাকে অনেক হেল্প করেছে। এমনকি জবটা তো এমনি এমনি হয়নি। রাহুল 10 লক্ষ টাকা দিয়েছিল, তাই আমি একজন শিক্ষক হতে পেরেছি। গাড়িতে উঠে বসো, তবে একটা শর্ত, তুমি তোমার বাবার বাড়িতে কখনো আসতে পারবে না। ওই যে পিছে তোমার ন্যাংটা বাপ, তাড়াতাড়ি উঠে পড়ো। রাহুল মুখ বুজে সব দেখতে থাকে, তবে মুখে লেগে আছে হালকা হাসি। আহানাবকে হালকা করে চিমটি দিয়ে দাঁত কেলিয়ে বলে, আমার ভালোবাসা তো খুব পরীক্ষা করেছিলি তোরা দুইটা। এখন দেখ আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। তুই মুন্নিকে বল তুই এখন বিয়ে করবি। ও রাজি হয় নাকি? আমারে খোঁচাবি না একদম। আমার বিয়ের প্যারা উঠে নাই। তোর ইচ্ছে জাগছে তুই বিয়ে কর। তুই ওরে হেল্প করছিস, আর সেই মানবতার খাতিরে ও তোর কাছে আসছে। যোগ কিরে, হিংসা হয় নাকি? আমার বউ হবে, তুই সিঙ্গেল। সিঙ্গেল বলতে বউ ছাড়া কি আর সেটাকে ডাবল বলা যায় বল? সামনে শীত আসছে। ওয়াক, কি অভদ্র! গাড়িতে বসে এইসব না বললে হয় না তোমাদের? 4-5টা করে কিন্তু বিয়ে দেব সবার, তখন বুঝবা বউ চালানোর ক্ষমতা আছে নাকি নাই। ও এখন বলতো, কে তোরে কি বলেছে? আমাদের সাথে থাকিস সেজন্য কি হয়েছে? কেউ কিছু বলছে তোকে? আর আমাদের বা বলিস নাই কেন? আরে কে কি বলবে? কোথায় ভাবির বাবাকে পটানোর জন্য বলছিলাম, কিন্তু শালা আবাল মাইরি। এর অহংকার বের করব, থাম। আমার 18 বছর পূর্ণ হোক, শুধু অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। ভাইরে, আমি ভাবলাম তোরে কেউ কিছু বলছে। যাই হোক, বিয়ে করার বাসায় ঢুকাবো। আমার কাছে বিয়ে পড়ানোর জন্য যা যা লাগবে সব আছে। তুই কাজী অফিসে বলে সব ঠিকঠাক করতে বল। হায় রে রাহুল, তোমার বোন তো দেখি ভারী দুষ্টু। আমার সামনে আমার বাবাকে শালা বলছে। আচ্ছা, তোমার ভয় করছে না যদি বিয়ে না করি তখন? যে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত, তার আগে একবার বাধা দেওয়া দরকার। আর আমরা তোমার বাসায় গেছিলাম, এখন তুমি গেলে চলে যাও। ভাইয়া সব দিক থেকে পারফেক্ট, তোমার মতো হাজার মেয়ে ওর জন্য রাজি। সো একটাকে ভাবি বানিয়ে আনবো। ওরে, তার দরকার নাই বোন আমার। এই অধমকে ভাবি বানিয়ে রেখে দাও। এই অধম রান্না করা, কাপড় কাচা, লঙ্কা বাটা, বাসন মাজা, জামাই আদর সব পারে। ঋতুর কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলে। কিছুক্ষণ হাসার পর রাহুল চোখ ছোট ছোট করে বলে, সব না হয় পারো বুঝলাম, বাসায় কাজ করো সেজন্য পারো, বাট জামাই আদর কিভাবে পারো? এটাও কি প্র্যাকটিস করা আছে? সবাই আর এক দফা হেসে ওঠে। ঋতু বোকা বনে যায়। সে তো মজার ছলে কথাটা বলেছে, কিন্তু রাহুল এখনো তার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। জামাই আদর আগে করছে নাকি সেটা শোনার জন্য। ঋতু মুখ বাঁকিয়ে হেসে বলে, হ্যাঁ, ঠিক ধরছো। তুমি তো খুদ ধরা মানুষ, সেই জন্য আগে একটা বিয়ে করে কিভাবে জামাই আদর করতে হয় তা শিখে রাখছি, যাতে তোমাকে বিয়ের পর সুন্দর করে আদর করতে পারি। লাগতো না বোন আমার, আমি এই বিয়ে করতাম না। মা, আমাকে এখান থেকে উদ্ধার করো। এক রাক্ষসী আসছে, আমাকে খেয়ে দেবে। সবাই আবারও হাসতে থাকে, কিন্তু হুট করে রুমাইসা ফিক করে কেঁদে ওঠে। সবাই অবাক হয়ে রুমাইসার দিকে তাকিয়ে থাকে। রাহুল নিজের জায়গা বদলে রুমাইসার পাশে বসে। রুমাইসা ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইয়া, কি হলো হঠাৎ? রাহুল, ও কান্না করছে কেন? মজা করছিলাম সবাই, তুমি আবার এমন কান্না করতে লাগছো কেন রুমাইসা? কিরে, হঠাৎ কাঁদতে শুরু করছিস কেন?
কি হয়েছে আমাকে বল। রুমাইশা, এই কথা বল, কাঁদিস না, সমস্যা হবে তো। রুমাইসা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ে। রাহুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি বাবাইয়ের কাছে যাব ভাইয়া, আমি বাবাই যাব। বাবাই তোমার বিয়েতে কি থাকবে না ভাইয়া? আমি বাবার কাছে যাব। রুমাইসা জোরে কেঁদে দেয়। সবাই ব্যাপারটা বুঝতে পেরে চুপ মেরে যায়। পাশ থেকে ঋতু রুমাইসাকে আগলে নিয়ে বলে, এই মেয়ে, একদম কাঁদবি না। দেখি আমার দিকে তাকা, আমরা সবাই আছি তো। বাবার জন্য কান্না না করে দোয়া করো। আমি তোর ভাইয়া সবাই তোকে অনেক ভালোবাসবো। আজকে না ভাইয়ার বিয়ে দিবি? দেখ ভাইয়া তো কাঁদছে। কাঁদবি না একদম। আজকে বাবাইকে দেখে আসবো, কেমন? এবার একটু হাস দেখি। রুমাইসা কান্না বন্ধ করে ঋতুর বুকে মাথা রাখে। রাহুল চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে থাকে। হাসি খুশির মাঝখানে হঠাৎ যদি শোকের কিছু আসে, তা সহজেই মানুষের মনে দাগ কাটতে পারে। ঠিক তেমনই হলো। এত মজার মধ্যে রুমাইসার একটা কথাই যথেষ্ট ছিল। প্রায় 30 মিনিট পর তারা কাজী অফিসে আসে। তারপর বিয়ে পড়ানো শেষ করে সবাই রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করতে। রুমাইশা, প্লিজ মন খারাপ করে থেকো না। তোমার ভাইয়া আজ বিয়ে করছে, ওকে একটু আনন্দ করতে দাও। তোমার মন খারাপ দেখলে ওর কি ভালো লাগবে বলো? খাওয়ার সময় খুব আড়ালে আহানা ফিসফিস করে রুমাইসার কানে কথাটা বলে। রুমাইসা কিছুক্ষণ ভেবে তারপর বলে, আমাকে বাবাইয়ের কবর দেখতে নিয়ে যাবেন ভাইয়া? নিয়ে যাব একটা শর্তে। কি শর্ত? আজ তোমার ভাইয়ার বাসর, ওকে ওর মতো থাকতে দাও। রাহুলকে সাথে নেওয়ার দরকার নাই। আমি, পারভেজ আর তুমি যাব, ওকে? মুন্নি আপু? ওর কথা এখন না বললেই নয়। উফ, ওর কালকে ক্লাস আছে, ও যেতে পারবে না। কারণ তোমাদের বাসায় যেতে আসতে অনেক সময় লাগে। রাতটা ওখানে থেকে সকালের গাড়ি করে আসতে হবে। আচ্ছা। এই তো গুড গার্ল, এখন সবার সাথে তাল মিলিয়ে মজা করো তো দেখি। রুমাইসা হালকা হেসে নিজেই সবার সাথে হাসি মুখে আড্ডা দিতে থাকে। তারা বাড়িতে পৌঁছায় দুপুর 3টের সময়। বাসায় এসে বাসর ঘর সুন্দর করে সাজিয়ে দেয়। সন্ধ্যার আগে আগে ঘর সাজানো হয়ে যায়। আহানাব সেটা দেখে বুকে হাত দিয়ে হালকা কষ্ট পাওয়ার নাটক করে বলে, ইস, বুকে ব্যথা করে বন্ধু। তুমি বিয়ে করে বাসরটাও করে ফেলবা। কয়দিন পর তোমার বাচ্চা আমাকে খোটা দিয়ে বলবে, ওই বুইরা কাকা কবে বিয়ে করবা? আমি কি কাকি পাবো না নাকি? এই দুঃখ কই রাখবো বন্ধু? আহানাবের কথায় সবাই হাহা করে হেসে দেয়। এমন ভাবে কথাটা বলল যেন সত্যি সে অনেক কষ্ট পাইছে। রুমাইসা কিছুটা ব্যঙ্গ করার সুরে বলে, তো যাও না তুমি, বাসরটা সেরে ফেলো। বলেই মুখে হাত দিয়ে নিজের রুমে দৌড় দেয়। মুখ ফসকে কি বলে ফেলেছে সে, সব জায়গায় তার কথা না বললে যেন হয় না। সবাই একসাথে আস্তাগফিরুল্লাহ বলে চোখ বড় বড় করে রুমাইসার যাওয়া দেখে। রুমাইসা নিজের রুমে এসে রেডি হয়ে বাইরে বের হয়। সেটা দেখে রাহুল ভুরু কুঁচকে বলে, আবার জামা চেঞ্জ কেন? কোথাও কি যাবি? হ্যাঁ, তোদের বিরক্ত না করা ভালো, তাই না আহনাফ ভাইয়া? আমি বাবাইয়ের কবরটা দেখে আসি। আহনাফ ভাইয়া আর পারভেজ যাবে সাথে। মুন্নি আপু নাকি যেতে পারবে না। মানে যাওয়ার প্রয়োজন নেই, আর গেলে আমরা সবাই যাব। মুন্নি আর আহানাব রাহুলকে বোঝায় মেয়েটা যেতে চাচ্ছে যাক, মুন্নির ক্লাস আছে, নয়তো সে নিজেও যেত। রাহুল কিছুটা রাগ করে, কিন্তু কিছু করার নাই, সাথে আহানাব থাকবে, সেই জন্য আর কথা বাড়ায় না। রাত 8টার সময় 3জন বাড়ি থেকে বের হয়। তার আগে আহানাব মুন্নিকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে। কিসে যাবা? তুমি নাকি বাস ট্রেন কিছুতেই উঠতে পারো না, তো এখন কার ভাড়া করবা নাকি? রুমাইসা ঠোঁট উল্টায়। পারভেজ ফিক করে হেসে দেয়। তার বোনের এই ঠোঁট বাঁকিয়ে হাসা, ঠোঁট উল্টানোটা তার বেশ ভালো লাগে। সামনে একটা কার এসে দাঁড়ায়। পারভেজ নিজেই টাকা দিয়ে ভাড়া করছে গাড়িটা। হুট করে আহানাব অবাক কণ্ঠে বলে, তো আপনার কি মনে হয় আমরা ঢাকা আছি? আমি প্রথমেই ভাবছি আপনার খেয়াল নেই, কিন্তু কিছু বলি নাই। এখান থেকে বাসায় আসতে 30 মিনিট সময় লাগবে, আর অপর পাশে অফিস, সেই হিসেবে অফিসে যেতে 20 মিনিট লাগে, আর বাড়ি থেকে 50 মিনিট লাগতো অফিস আসতে। হয়েছে, থামেন তো। মেয়েদের মতো ন্যাকামি করবেন না। আমি ইচ্ছে করে বলি নাই, কারণ আজ বাসায় আসবো না, সৎ মায়ের বাসায় যাব, গিয়ে একটু দেখে আসি কেমন আছেন উনি। আমার তো যাওয়ার অধিকার আছে, তাই না? আহানাব বিরক্ত হয়। গাড়িতে ওঠার পর পারভেজ ঘুমিয়ে গেছে। তারা কারে আসার জন্য 20 মিনিটও সময় লাগে না।
আর বেচারা 10 মিনিটও ঘুমোতে পারল না। বাসায় এসে আগের সবাই কবরস্থান থেকে ঘুরে আসে। আহনাফ রুমাইসার দিকে তাকিয়ে বলে, প্লিজ বাসায় না ফিরে হোটেলে থাকি। আমি তোমার এই শয়তান মায়ের বাসায় যাব না। দেখা গেল আমার বিয়ের আগে আমাকে মেরে দিল। এই বয়সে আমি মরতে চাই না, প্লিজ। থুর বাল। আচ্ছা চলো। আরে ছেলে মানুষ এত ভীতু হলে হয় নাকি? এ তো দেখি উঠতে বসতে ন্যাকামি করার জন্য বউয়ের হাতে মাইর খাবে। কিছু বললে? না। রাতে 3 জন একটা হোটেলে ওঠে। সকাল 9টার সময় সবাই ঘুম থেকে ওঠে। আহনাফ উঠে দরজা খুলে দেখে সামনে রাহুল আর ঋতু দাঁড়িয়ে আছে। রাতে শুনেছিল তারা কোন হোটেলে আছে, সেই জন্য হয়তো নিজেরাও বাবার কবর দেখতে চলে আসছে। আহনাফ কিছু না বলে রুমে বসতে বলে। সবাই ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া করে নিজ বাসায় ফেরে। আহনাফ সেখান থেকে ঢাকায় ব্যাক করে। সময় রহমান। কেটে গেল 3.5 বছর। আজ এসএসসি এক্সাম শেষ হলো রুমাইসার। পারভেজ এসএসসি পাশ করে বর্তমান ইন্টারে ভর্তি হয়। রাহুলের একটা ছেলে হয়েছে, বয়স 1 বছর। ঋতু মায়ের মতো করে পারভেজ আর রুমাইসাকে আগলিয়ে রাখছে। আহনাফ সেই বিয়ের সময় আসছিল, এরপর আর কখনো এখানে আসে নাই। রাহুলের সাথে যোগাযোগ থাকলেও আর কারোর সাথে তার কথা হয় না। আজ এক্সাম শেষ হওয়ার জন্য রাহুল রুমাইসাকে ডাকে। এরপর সে কি করবে সেটা শোনার জন্য রাহুল রুমাইসাকে ডেকে বলে, রুমাইসা, এখন কি করবি ভাবছিস? সেই অনুযায়ী কোচিংয়ে ভর্তি করায় দিব তোকে। ডক্টর হব। এখন কোন কোচিং ভালো হয় দেখো। আর কালকে আমাদের বাসায় ফিরছি, রেডি তো? এতদিন এক্সামের জন্য বাসায় যাইনি। আমার 18 বছর পূর্ণ হয়েছে জানুয়ারি মাসে। অফিস বাড়ি কিছু ছাড়বো না আমি। রাহুল কিছু বলে না। গন্তব্য এখন তাদের লড়াই করার স্থানে। 3.5 বছর কম কষ্ট হয়নি তাদের চলাফেরা করতে। রাহুল একটা ছোট্ট কোম্পানিতে জব করছে। পারভেজ ছোট হয়েও টিউশন। পরের দিন সকালে তাদের গন্তব্য হয় নিজ লড়াইয়ের জন্য। মেঘের গর্জন, সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে স্টুডেন্টরা এদিক ওদিক ছুটতে থাকে। আজ মেডিকেলের প্রথম ক্লাস, আর আজকেই বৃষ্টি হবে কে জানতো। দৌড়ানোর সময় কাদার সাথে পা বাঁধিয়ে পড়ে যায় রুমাইসা। মুখটা কাদো কাদো করে বসে থাকে মাটিতে ওইভাবে। সে তো ধীরে হাঁটছিল। তার সব ফাইল, ফোন, ব্যাগ রাখিবার কাছে আছে, আর সে আনন্দে বৃষ্টিতে ভিজছিল। কিন্তু হুট করে পড়ে যাবে এভাবে ভাবে নাই। গায়ে সাদা জামা কাদা মেখে একাকার হয়ে গেছে। চারিদিক থেকে সবাই খিলখিল করে হেসে দেয়। উপর হয়ে পড়ার জন্য চোখে মুখেও কাদা লেগে আছে। চোখের চশমা ঠিক করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু হয় না। এই বৃষ্টির সময় কেউ একটু এগিয়েও আসছে না। মাথা নিচু করেই বুঝতে পারে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। একটা হাত তার দিকে এগিয়ে দিয়ে বলে, 4 চোখ নিয়ে চলাফেরা করো, তাও পড়ে যাও কিভাবে? দেখে শুনে চলতে পারো না? হাত দাও। তোমার জন্য নিশ্চয়ই আমি এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবো না। দেখুন, কে আপনি জানি না, কিন্তু ভাইয়া ওঠাতে মন চাইলে উঠিয়ে নেন, কিন্তু কথা শোনাতে আসবেন না। আর আমার চশমা নিয়ে মোটেও কথা বলবেন না। অতিরিক্ত পড়াশোনা করতে হলে চশমা ব্যবহার করতে হয়। রুমাইসা আর কিছু বলতে পারে না। সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। তার সামনে আহনাফ দাঁড়িয়ে আছে। তার যেন বিশ্বাস হচ্ছে না। আহনাফ হয়তো এখনো তাকে চিনতে পারে নাই। কাদা দিয়ে তো মুখ মেখে আছে। আহনাফ রুমাইসাকে টেনে ওঠায়, তারপর হালকা জোরালো গলায় বলে, সবাই দৌড়াদৌড়ি করছে দেখে দাঁড়িয়েছিলে কেন মেয়ে? বৃষ্টিতে ভিজতে গিয়ে কাদা দিয়ে তো ভিজে গেছো। এখন এই শরীর নিয়ে ক্লাস করতে যাবে নাকি? রুমাইসার আর কোনো কথা আহনাফের কানে যায় না। সে জোর পায়ে জায়গা ত্যাগ করে। হাতে ছাতা থাকলেও অনেকটা ভিজে গেছে শরীরের জামা। জামা থেকে পানি ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করে বলে, উফ, এই মেয়েটার জন্য আমার জামা ভিজে গেল। এখন আবার ক্লাস নেওয়ার জন্য যেতে হবে। প্রথম দিন স্টুডেন্টরা একটু আনন্দ করবে, কিন্তু আকাশটা শান্তি দিল না। আজকের দিনে কি বৃষ্টির প্রয়োজন ছিল? আল্লাহ বৃষ্টি দিচ্ছ, বৃষ্টির সাথে আমার বউটাকেও পাঠিয়ে দাও। আর কতদিন একা একা থাকবো? 28 শেষে 15 দিন পর 29 বছরে পা দিব। এই অধম কি বউ পাবে না কখনো? আহনাফ কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে। আহা বেচারার বয়স কম হলো না, কিন্তু বউ ছাড়া প্রতিটা প্রহর গুনতে হচ্ছে। ক্লাসের সময় হয়েছে দেখে ক্লাস নিতে চলে যায়। 20 মিনিট হাতে সময় ছিল। এই সময়ে নিজের ফ্ল্যাট থেকে রুমাইসার জামা চেঞ্জ করে আসে। আহনাফ আজ প্রথম মেডিকেল স্টুডেন্টদের ক্লাস নিবে। একটা করে ক্লাস নেওয়ার দায়িত্ব তার উপর পড়েছে।
জানি না স্টুডেন্টরা আমার ক্লাস পছন্দ করবে কিনা। উফ, একটা উত্তেজনা কাজ করছে আমার ভিতরে। আহনাব ক্লাসের দিকে যায়। এদিকে রুমাইসা হাতের ছাতা বন্ধ করে ক্লাসে ঢুকে শেষের দিকের একটা বেঞ্চে বসে রাকিবার উদ্দেশ্যে বলে, প্রথম দিনে এমন ঘটনার মুখোমুখি হতে হবে কে জানতো। বালরার ভাগ্য ভালো, পাশেই বাসা ভাড়া নিয়েছিলাম। এইসব বোর্ডিংয়ে থেকে পড়াশোনা আমার দ্বারা সম্ভব না। তোরা ভিজতে কি বলেছিল? জানিস না ক্লাস আছে? না, তুই তো লাফিয়ে লাফিয়ে ভিজতে গেলে। আমি ভাইয়ের কাছে ফোন দিয়ে বলবো যে ভাইয়া, আপনার বোন বৃষ্টিতে ভিজেছে। রুমাইসা কিছু বলবে তার আগে স্যার ক্লাসে প্রবেশ করে। রুমাইসা স্যারের জায়গায় আহনাবকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আহনাব এখনো রুমাইসাকে দেখতে পায়নি। রুমাইসা লাস্ট বেঞ্চে বসে আছে, সেই জন্য হয়তো নজর যায়নি। কিরে, কি বলিস? তুই স্যারকে চিনিস নাকি? কি বিড়বিড় করিস? আহনাব নিজের পরিচয় দিয়ে ক্লাস নেওয়া শুরু করে। একদিনে সবার পরিচয় নেওয়া সম্ভব না, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে যাবে। ক্লাস শেষ করে আহনাব হসপিটালে যাবে, তখন কারোর মাথার সাথে বাড়ি খায়। আহ! রুমাইসা দৌড়ে এসে আহনাবের সামনে দাঁড়ায়। আচমকাই আহনাব রুমাইসার সাথে ধাক্কা লেগে যায়। আহনাব রুমাইসাকে তার সামনে দেখে হাঁ হয়ে যায়, অবাক হয়ে বলে, তো তুমি এখানে কি করছো? অসুস্থ নাকি? কিন্তু তাহলে হসপিটালে থাকার কথা, এখানে তো থাকার কথা না। রুমাইসার সাথে গাড়ি ছিল, কিন্তু আহনাবের সাথে রিকশায় ওঠার সুযোগটা মিস করতে চায় না, সেই জন্য একটা রিকশা ডেকে উঠে পড়ে। আহনাব কিছুক্ষণ পর মুখে মাস্ক পরে রিকশায় ওঠে। বলো কি বলবে? আমার বেশি সময় নাই, 30 মিনিট পর থেকে রুগী দেখা শুরু করব। রুমাইসার কথায় আহনাব হালকা হাসে। মেয়েটা শুনতে চাচ্ছে সে কেমন আছে। হালকা হেসে উত্তর দেয়, এটা শোনার জন্য আলাদাভাবে ডাকলে আমাকে? ভাবি কেমন আছে? হয়তো ভালো। কেন ডাকছো সেটা বলো। রুমাইসা রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয়। আহনাবের দিকে না তাকিয়ে হেঁটে গাড়ি যেখানে আছে সেখানে যায়। আহনাব বিরক্ত হয়, কিন্তু আগে থেকে বিরক্ত না রুমাইসার এমন আচরণে। আহনাব নিজের ফোনটা বের করে রাহুলের কাছে ফোন দেয়। রুমাইশা যে ডাক্তারি পড়বে আমাকে আগে তো বলিস নাই। আরও চশমা পরা কবে থেকে শুরু করছে রে? তুই রুমাইশাকে কই পেলি? আমি বললাম না আজ থেকে মেডিকেলের স্টুডেন্টদের ক্লাস নিব, তো রুমাইশাকে দেখলাম। আরও কি জানে না মুন্নির কথা? আহনাব চোখ বন্ধ করে কথাটা বলে। চোখের কোণে পানি জমে গেছে। এইটুকু সময়ের মধ্যে রাহুল ছোট্ট করে উত্তর দেয়, না, ও এসব বিষয় কিছু জানে না। কেন, ও কিছু বলছে? না, শুধু বলল ভাবি কেমন আছে, আর পরে দেখলাম চোখে পানি নিয়ে এখান থেকে চলে গেল। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? বল। রুমাইশা কি কোনোভাবে আমার প্রতি দুর্বল? আরে এসব বাদ দে। আঙ্কেল আন্টি কেমন আছে? বাসায় কবে ফিরবি? কথা ঘুরিয়ে নিস কেন? রাহুল ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। রুমাইসার ডায়েরি সে পড়েছে, অজানা অনেক কিছু তো জানছে, সেই জন্য কারোর ভালোর জন্য কিছু লুকাতে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মিটিংয়ের সময় আরও 30 মিনিট পর। সেটা দেখে রুমাইসার কাছে ফোন দেয়। ক্লাস কেমন হলো? প্রথম দিন একটুও ভালো হয়নি ভাইয়া। বৃষ্টি শুধু হয়েছিল, কাদায় পড়ে আমার চোখ মুখ ভূতের মতো হয়েছিল। আমাদের এই দিক তো বৃষ্টি হয়নি। যাই হোক, সাবধানে থাকিস। আর আহনাফের সাথে নাকি দেখা হয়েছিল? ও হ্যাঁ ভাইয়া, শোনো, কি ব্যাপার বলতো? তুই এই প্রায় 4 বছরে একবারও আহনাফ ভাইয়ার কথা আমাকে বলিস নাই কেন? অদ্ভুত তো। যাই হোক ভাইয়া, বিয়ে কবে করছে? ওর থেকে বাকি সব জেনে নিস তুই। চাইলে এখন নিজ অধিকার আদায় করতে পারিস পিচ্ছি। মানে? রুমাইসা কিছু বুঝতে পারে না। কিসের অধিকার? তাদের তো ডিভোর্স হয়েছে, যদিও সে ডিভোর্স পেপারে সই করে নাই। একটাবার ডিভোর্স পেপার খুলেও দেখেনি। রাহুল আর কিছু না বলে ফোনটা রেখে দেয়। তারপর ঋতুর সাথে কথা বলে কাজে মন দেয়। প্রায় 3 মাস আগে নিজ বাড়ি অফিস সব ফিরে পাইছে তারা। তার জন্য কম লড়তে হয়নি, সব একা হাতে সামলিয়ে নিয়েছে রুমাইসা। নিজের অধিকার সে ছাড়ে নাই। বাড়ি থেকে বের করে দিয়েছে তার সৎ মাকে, সাথে থানায় সব কুকর্ম ফাঁস করছে। যদিও তাদের নামে কিছু ছিল না, কিন্তু রুমাইসা কিছু টাকা সাথে দিয়ে দেয়। আহনাফ স্যারকে তুই কি আগে থেকে চিনিস? আমার ভাইয়ের বন্ধু হয়, আর বিবাহিত, হয়তোবা বাচ্চাও আছে। আমি তোর থেকে শুনতে চাইছি কি
বিবাহিত নাকি অবিবাহিত? নিজে বলিতেস কেন? হ্যাঁ, না, তুই যদি ক্রাশ খেয়ে ফেলিস তখন তো ছ্যাঁকা খাবি, তাই আগেই বলে দিলাম। আমার তো মনে হয় স্যাকা তুই খাইছিস। যাই হোক, ধন্যবাদ। কেন? তোর জন্য মেডিকেলে পড়তে পারছি। রুমাইসা হালকা হাসে। একদিন নিউজ দেখতে পায় ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরও একটা মেয়ে পড়তে চায় না। ফ্যামিলির অবস্থা ভালো না, কিন্তু ফ্রেন্ডরা বাজি ধরছিল কখনো সে ডাক্তারি পড়ার যোগ্য হবে না। তাই জেদের বসে পড়াশোনা করে অপমান সহ্য করে পরীক্ষা দেয়। চান্স পায় ঠিকই, কিন্তু পড়ার ক্ষমতা তাদের নাই। সেদিন রুমাইসা বাড়ির ঠিকানা খুঁজে রাকিবার দায়িত্ব নেয়, নিজে পড়াশোনার খরচ চালাবে বলে জানিয়ে দেয়। তারপর থেকে তাদের পরিচয় বেশি দিনের না। মেডিকেল কলেজের মেসে না থেকে রুমাইসা বাসা ভাড়া নিয়ে থাকে। মেডিকেলে থাকলে সিনিয়রদের র্যাগিং এইসব সে সহ্য করবে না। তার উপর তার চলাচল একটু বড় লোকদের মতো, যা অনেকের কাছে খারাপ দেখাবে। রুমাইসা আর রাকিবা রেস্তোরাঁ থেকে বের হয়ে একটা ফুলের বাগানে আসে। এটা সবার জন্য উন্মুক্ত, সবাই এখানে আসা যাওয়া করতে পারে। দুজন যখন ঘোরাঘুরি করে তখন একটা ছেলে এসে রুমাইসার সামনে দাঁড়িয়ে একটা চিরকুট হাতে ধরিয়ে দেয়। চিরকুট খুলে দেখে নিজের বডিকে আড়াল করতে শিখো, সবার জন্য শরীরকে উন্মুক্ত। যদি তাই হয় তাহলে শরীরের ওড়না গলায় ঝুলিয়ে না রেখে ফেলে দাও। রুমাইসা শরীরের দিকে তাকায়। না, ঠিক আছে, জামার সাথে ওড়নাও মানিয়েছে, তবে এমন ওড়না অনেকের কাছে বাজে লাগতে পারে। সে গলায় ওড়না ঝুলিয়ে রাখছে, ওড়নাটা দিয়ে গা ভালোভাবে ঢেকে বলে, অদ্ভুত, কে দিল এই চিরকুট? চিরকুটে তো আর কিছু দেওয়া নাই, আর কে দিছে তার নামটাও জানা নাই। হেই, কেউ ক্রাশ খেলো না তো? হ্যাঁ বুই, সুন্দর মায়া ক্রাশ খেতেই পারে। যাই হোক, ওইদিকে তাকিয়ে দেখ কে আসছে। কে? রুমাইসা অবাক হয়, আহানাব এখানে কি করছে? তবে ভালো করে লক্ষ্য করে দেখে পাশের বাগান থেকে ফুল গাছ কিনছে। হয়তো ফুলের গাছ কিনতে আসছে সে। রুমাইশা এখানে কি করছো? রুমাইসা কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে একটু আগে বাগানে ছিল, হুট করে তার পিছনে কিভাবে আসলো। একটুর জন্য সে অন্যদিকে চোখ রাখছিল, সেই একই কাণ্ড আবারও ঘটে গেল। পিছনে ঘুরতে গিয়ে তার মাথা আহানাপের নাকের সাথে বাড়ি খায়। এবার আহানাপ রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? যখন দেখা হয় তখনই আমার সাথে বাড়ি খাও। তো আমি কি মাইনাস আর তুমি প্লাস নাকি, যে আমাকে দেখলে আকর্ষণ বাড়ে তোমার? তুমি কি জানো ভালোবাসা কি? যদি জানতে তাহলে এভাবে অপমান করতে না। যাকে আমরা ভালোবাসি তাকে কখনোই অন্যের সামনে ছোট হতে দিই না। যারা অন্যকে অপমান করার জন্য অপেক্ষা করে তারা কখনোই সত্যিকারের ভালোবাসতে পারে না। ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি সম্মান, যত্ন এবং পরস্পরের প্রতি দায়িত্ব। যে হৃদয়ে ভালোবাসার স্নিগ্ধতা থাকে সেখানে অপমানের কোনো স্থান নেই। এটা কি তোমার মনের মতো হলো? রাকিবা ফোনে কথাগুলো বলে ফোনটা রেখে কান্না করে দেয়। আজ তার বয়ফ্রেন্ড ফোন দিয়ে অপমান করলো। আচ্ছা, যারা সত্যি ভালোবাসা বোঝে তারা কি কখনো অপমান করতে পারে? রুমাইসার রুমে যায়। ও ঘুমিয়ে আছে দেখে আর কিছু বলল না। রান্নাঘরে গিয়ে দেখে কাজের মহিলা আসছে, তাই রাকিবা ফ্রিজ দেখে বলে, আন্টি, আজকে রোমাইশার জন্য দুধ জাল দিও তো, আর একটা ডিম সিদ্ধ করে দিও। তরকারি কি সেটা তো জানো। রাত 10টার সময় রুমাইসার ঘুম ভেঙে যায়। এমনি ভাঙে নাই, রাকিবা সেই 10 মিনিট থেকে ডাকছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার। এমনি থেকে অসুস্থ, তার উপর বৃষ্টিতে ভেজার জন্য গায়ে জ্বর বাঁধাই ফেলছে। রুমাইসা বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে রুমাইসা মুখটা ছোট করে নেয়, তবে কিছু বলে না। আহানাব চলে যায় সেখান থেকে। বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবে বিয়ের একদিন পরের কথা। ফ্ল্যাশব্যাক। আহনাব, তোকে একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ, বল। রুমাইশাকে স্ত্রী হিসাবে মেনে নে প্লিজ। ও অনেক ছোট, এখন যদি ডিভোর্স এত বড় একটা ধোকা খায় তাহলে জীবনে এগিয়ে যেতে পিছু পা হবে। আমি তো ডিভোর্স দিতে চাইনি, তাহলে হঠাৎ এসব বলছিস কেন? তুই আর রুমাইশার সম্পর্ক ঠিক করিস নাই, আমি এতটুকু বুঝতে পারছি। তুই তো মুন্নিকে ভালোবাসিস, কিন্তু প্লিজ তুই রুমাইশার সাথে হাজবেন্ডের মতো ব্যবহার কর। কি বোঝাতে চাচ্ছিস সঠিকভাবে বল।
এমন কঠিন কথা আমি বুঝতে পারছি না। দেখ, তুই সব বুঝিস, আর কি বুঝিয়ে বলবো। ওকে কাছে না টান, কিন্তু ধর ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করিস। তোর বোন যদি বলে আমাকে একটা কিস কর, তো তাই করব নাকি? শুধু তাই না, ও না তাই তো তুই ওকে ভালোবেসেছিস, কাছে টানবি, হুটহাট জড়িয়ে ধরবি, কিস করবি। এই ভাই থাম, তোর লজ্জা করছে না এসব বলতে? আমাকে বলছিস সমস্যা নাই, কিন্তু আমার বউ তোর বোন, ভুলে যাস না। তো ওর ভাবি আছে নাকি যে তোকে বুঝিয়ে দিবে? সেজন্য আমি নিজেই বলছি, আশা করি তুই আমার কথা রাখবি। দেখ, আমি ওকে আমার রুমে জায়গা দিচ্ছি, এটাই অনেক। আমি আর কিছু পারবো না ভাই। তোর বোন বাচ্চা, ও কখন কি চাইবে ঠিক নাই। আমাকে বেস্ট ফ্রেন্ড মানলে আমার কথা রাখবি। আমি আমার বোনের সংসার ভাঙা দেখতে পারবো না। তুই রাগের বশে বিয়ে না করলে এসব হতো না। রাহুল, আমার আর মুন্নির রিলেশন 3 বছরের, তুই ওকে ভুলে যেতে বলছিস? হ্যাঁ বলছি, বিয়ের পর যদি অবৈধ সম্পর্ক রাখিস তাহলে তুই কাপুরুষ। ভালো ছেলেরা কখনো দুইটা সম্পর্ক রাখে না। রাহুল রাহুল আর কিছু বলে না। একদিকে ছোটবেলার ফ্রেন্ড, অন্যদিকে ভালোবাসা, সব মিলিয়ে আহনাব পাগল প্রায় হয়ে যায়। তবে এইটুকু ঠিক করে নেয় রুমাইসার সাথে ভালো ব্যবহার করবে, আর সেই জন্য রুমাইসার কথা রাখতে কিস করছে। আর একটা কথা সে ভাবে, রুমাইসা কল্পনা করছে আহনাবকে কাছে পাওয়া, কিস করা, এইসব। রুমাইসা মাঝে মাঝে ভাবে আহনাব হয়তো ওর ঘুমের মাঝে এসব করছে, কিন্তু আসলে সবটাই রুমাইসার ভ্রম ছিল। তবে জাস্ট আহনাব ভুলবশত রুমাইসার কোমরে একটা চিমটি কাটছিল, ব্যাস। বর্তমানে মাঝে মাঝে নিজেকে গিরগিটি মনে হয় আমার নিজের উপর রাগ ওঠে। মুন্নির সাথে রিলেশন থাকাকালীন রুমাইসাকে কিস করছি, এখন এটা ভাবলে গা গুলি আসে। এসব কেউ জানলে আমাকে বলবে আহনাব তোর চরিত্র খারাপ, কিন্তু আমি তো বাধ্য ছিলাম। অবশ্য এখানে আমার দোষ। আমি চাইলে রুমাইসাকে কিস না করে ভালো ব্যবহার দেখিয়ে বোঝাতে পারতাম আমি ওকে স্ত্রী হিসেবে মানি। আসলে আমি সিদ্ধান্ত নিতে পারি না, হুটহাট ভুল কাজ করি, আর এর জন্য নিজের চরিত্র নিয়ে আমার সন্দেহ হয়। আমি কি ভালো পুরুষ নাকি চরিত্রহীন? আহনাব কথাগুলো বলে ঘুমানোর চেষ্টা করে। তার ভাবতেও খারাপ লাগে, সে রুমাইসার প্রতি অন্যরকম আচরণ করছিল। এতে যে কেউ ভাববে তার চরিত্রের সমস্যা। ভোর 5টা, অনবরত ফোনের রিংটোনে রাকিবার ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করে কথা বলে লাফিয়ে ওঠে, রাহুল ভাইয়া আসছে। নিজেকে পরিপাটি করে নিয়ে দরজা খুলে দেয়। এত সময় লাগে দরজা খুলতে, আর ফোন দিয়ে পাওয়া যায় না তোমাকে? মরার মতো কিভাবে ঘুমাও? রুমাইসা অসুস্থ, সেই জন্য ওকে ফোন না দিয়ে তোমাকে দেওয়া। রাকিবা মাথা নিচু করে নেয়। বেশি রাত করে ঘুমানোর জন্য এমন হয়েছে। ঘুমাইছে তো 2টার পর, এখন আবার ঘুম থেকে উঠে গেল। রাহুল রুমাইসার রুমের দরজা ফাঁক করে দেখে রুমাইসা ঠিকভাবে শুয়ে আছে দেখে ভিতরে যায়। ঘুমিয়ে আছে দেখে আর ডাক দেয় না। রাকিবাকে ঘুমাতে বলে সোফায় গা এলিয়ে দেয় সে। ভাইয়া কখন আসলো? যাই হোক, ঘুমিয়ে গেছে না ডাকা ভালো। আমি বরং বাবায়ের ডায়েরিটা আজ আর একবার পড়ি। রুমাইসার বাবা যেদিন মারা যায় সেদিন রুমাইসা বাবাইয়ের রুম খুঁজে একটা ডায়েরি পায়, আর সে সযত্নে ডায়েরিটা নিয়ে আসে। আর ডায়েরি পড়েই জানতে পারে কেন একজন মা হয়ে এমন অভিশাপ দেয়। আহনাবের মায়ের অভিশাপের ব্যাপারটা উল্লেখ করা আছে এই ডায়েরিতে। রুমাইসা ডায়েরির প্রথম পৃষ্ঠা বের করে, তাতে ছোট্ট করে লেখা আছে, তোমাতে আমি মুগ্ধ রাজকন্যা রাম্য। আমার মুগ্ধ ছড়িয়ে পড়ুক তোমার উপর, তবুও তুমি বেঁচে ফেরো প্লিজ। আমার রাজকন্যা আজ মাতৃস্নেহ ছাড়া বড় হচ্ছে। রুমাইসা লেখাটাই হাত বুলিয়ে নেয়। তার বাবাই কত সুন্দর করে তার মাম্মামকে সম্বোধন করছে। ভালোবেসে বিয়ে ছিল তাদের, সেই জন্য হয়তো। কয়েক পেজ পর আর একটা লেখা ঝকঝক করে ওঠে, তাতে লেখা আছে, আমি যখন ভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের ছিলাম তখন এই রমণী আমার জীবনে কাল ঝড়ের মতো উদয় হয়। নাম ছিল তার মালিয়া। বয়স তার কতই ছিল, 17 কি 18 করত। ইন্টার 2য় বর্ষের। টিউশনের সূত্রে তার সাথে আমার পরিচয়।
একটা সময় বুঝতে পারলাম মেয়েটা আমার প্রতি বড্ড দুর্বল। তাকে টিউশনি থেকে বের করে দিলাম, কারণ আমার অজান্তেই আমি অন্য কাউকে ভালোবাসি। সেই মেয়েটাও যে আমাকে পাগলের মতো ভালোবাসে। বাবার ভুল তোমার ছিল না, কিন্তু মালিহা আন্টি সেই ছোটবেলার আবেগ নিয়ে এখনো পড়ে আছে। উনি ভাবেন ভুলটা তোমার ছিল। আমি ওনার ভুল একদিন ভাঙিয়ে দেব বাবাই, প্রমিস করলাম। রুমাইসা কথাটা বলে আবারও ডায়েরি পড়তে থাকে। কয়েক পৃষ্ঠা পড়ার পর একটা লেখা বের হয়। তাতেও মালিহা নাম দিয়ে নিচে লেখা আছে, তারিখ ছিল 20 আর আমার প্রিয়সীর ছিল 20তম জন্মদিন। দুজন খুব আনন্দে পার্কে ঘুরছিলাম। জানি না কোথা থেকে মালিহা আর 4 জন ফ্রেন্ড সহ আমার সামনে চলে আসলো। এসেই কোনো কথা ছাড়া বলে, রাইহান ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এত ঘুরিয়ে বলতে পারবো না, আমি আপনাকে ভালোবাসি। মালিহার বাচ্চা, মিসেস বন্ধ করো। আমার পাশে যাকে দেখছো সে আমার স্ত্রী। আমি তাকে ভালোবাসি। অন্য কাউকে ভালোবাসা সম্ভব না আমার। তাহলে আমাকে একবারও বলো নাই কেন যে তুমি বিবাহিত? তুমি একজনের অনুভূতি নিয়ে ছিনিমিনি করতে পারো না। আমি এত কিছু জানি না। তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো। আমার সামনে থেকে দূর হও। লজ্জা করলো না এমন কথা বলতে? আমি কেন বলবো আমি বিবাহিত? তুমি কি কখনো শুনতে চাইছিলা? তাই এখন বাড়াবাড়ি না করে এখান থেকে যেতে পারো। মালিয়া খান তখন রেগে যায়। রাগের বশে রাইহানের প্রিয়সীর গায়ে হাত তোলে, আর সেটা রাইহান সহ্য করতে না পেরে 2টা চড় বসিয়ে দেয় মালিহার গালে। মালিহা অপমানিত হয়ে বলে, তুমি আমাকে ঠকিয়েছো, আমার অনুভূতি নিয়ে খেলেছো। কখনো সুখী হতে পারবা না। আমার মতো কষ্ট তোমার সন্তান পেলে তুমি বুঝবে ভালোবাসা কি। অভিশাপ দিলেই হয় না। তুমি বেমানান কথা বলছো। আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে তোমার হাতে কিভাবে ধরবো বলো? তাহলে আমাকে আগে বলনি কেন? আমি আগে বুঝি নাই তুমি এমন তার ছাড়া পাগল। তাহলে কখনো প্রাইভেট পড়তাম না। তোমার মুখ আমি কখনো দেখতে চাই না। রুমাইসা এই লেখাটাই একটা চুমু খায়। তার বাবাই তার মাম্মামকে খুব ভালোবাসতো। ভালোবাসা কাকে বলে তার বাবাইয়ের ডায়েরি পড়লে বোঝা যায়। কয়েক পেজ পর আবার লেখা আছে, এরপর বুঝতে পারলাম মালিয়া আমাকে ঘৃণা করে। আমাকে দেখলে অপমান করত সব সময়। আমি বড় লোকের সন্তান ছিলাম, সেজন্য নাকি ওকে পছন্দ করি না। অনেক কথা সে সবাইকে বলতো। একবার তো বলেছিল আমি তাকে এক রাতের জন্য 1 লক্ষ টাকা দিতে চাইছি। আর সেটা সহ্য করতে না পেরে আমার দাদু মারা যায়। দাদু ছিল প্রাণ খোলা মানুষ। উনি আমাকে খুব ভালোবাসতেন। আর এই নিউজ খুব দ্রুত ভাইরাল হয়। আমি রাগের বশে প্রায় 1000 মানুষের সামনে মালিহার গালে জুতো দিয়ে বাড়ি মারি। আর সেটাই ছিল আমার ভুল। এরপর থেকে মেয়েটা সব সময় অভিশাপ দিত। সেজন্য হয়তো অকালে আমার ভালোবাসা হারিয়ে ফেললাম। রুমাইসা একটা দীর্ঘ শ্বাস ফেলে ডায়েরিটা লুকিয়ে রাখে। ডায়েরিতে আরো গোপন তথ্য দেয়া আছে। আর এই ডায়েরির দ্বারাই তো সে তার সৎ মাকে শাস্তি দিতে পারছে। খুনের দায়ে জেলে দেওয়া হয়েছে। তার বাবাইকে সম্পূর্ণভাবে প্ল্যান করে খুন করা হয়েছে। অ্যাক্সিডেন্ট উনি নিজে করিয়েছে। রুমাইসাও ওয়াশরুমে যাওয়ার জন্য নামতে গেলে মেঝেতে পড়ে যায়। সকাল 7টায় কিছু পড়ার শব্দ রাকিবা দৌড়ে রুমে আসে। এর মধ্যে রাহুলের ঘুম কেটে যায়। লাফিয়ে ওঠে, রুমাইসাকে ধরে ওঠায়। হালকা ঝাড়ি দিয়ে বলে, শরীর দুর্বল, আমি তো এখানেই ছিলাম। আমাকে কি একটু আবার ডাকা যেত না? সরি, আমি বুঝতে পারি নাই। পা আচমকাই সরে যাওয়ার জন্য পড়ে গেছি। তুমি কখন আসছো ভাইয়া? আমি ভরে আছি, দেখি জ্বর কমছে নাকি। হ্যাঁ, একটু তো কমেছে। বৃষ্টিতে ভিজতে গেছিস কেন? আগে থেকে অসুস্থ আর এসব করিস? এখন তো ঠিক আছি। তোমাকে এসব কে বললো বলো তো? আমি তো এসব বলি নাই। আর ভাবি, পারভেজ কেউ আসে নাই? না, পারবেশ ট্যুরে গেছে। আর তোর ভাবি স্কুলে আজ অনুষ্ঠান। ও। রুমাইসা ফ্রেশ হয়ে এসে রাহুলের কোলে মাথা দেয়। তার এখনো ঘুম পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। রাহুল জ্বর পরীক্ষা করার জন্য আহানাবকে ফোন দিয়ে আসতে বলে। আহানাবের ইচ্ছা করছে না আসতে, কিন্তু কিছু করার নাই। বন্ধু আসতে বলেছে, না এসে কি থাকা যায়? আহানাব এসে দেখে জ্বর কমে গেছে।
ঔষধ নিয়ম মতো খাওয়ানোর কথা বলে চলে যায়। 7:40-এ রাহুল রুমাইসাকে ডাক দেয়। 8টা থেকে ক্লাস আছে। রুমাইসা, ক্লাসে যাবি না? হ্যাঁ ভাইয়া যাব, কিন্তু ঘুম কাটে না আমার। হুর, কেন যে মেডিকেলে পড়তে চাইলাম, প্যারা এত, পড়াশোনা করে কি হবে? সেই তো জামাইয়ের সংসার করতে হবে। গালে দেব 2টা, চুপচাপ গিয়ে রেডি হ। হ্যাঁ, একদিনের প্যারা হয়ে উঠেছে তাই না? তো ভার্সিটিতে পড়বি নাকি বল? আরে না না, ভার্সিটিতে পড়লে আমার জামাইয়ের উপর নজর রাখবো কিভাবে? এই যে মহাপাপ, আমার জামাইয়ের দিকে কেউ নজর যেন না দেয়। মানে? ভাইয়া বিয়ে দাও তো আমাকে, বিয়ে করব। আমার কি বয়স কম? বিয়ে দিচ্ছ না কেন? অন্য পরিবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। রাহুল কপালে ভাঁজ ফেলে। তার ছোট বোন সব কি বলছে? বিয়ে করার জন্য তো মরিয়া হয়ে উঠেছে। রুমাইসাকে ঝাড়ি মেরে ক্লাসে যেতে বলে। রুমাইসা তাড়াতাড়ি খেয়ে রাকিবার সাথে ক্লাসে যায়। স্যার, চোখ আজও গায়ে ওন্না নাই যে? ওন্না ছাড়া চলতে খুব ভালো লাগে বুঝি। সময় এখন দুপুর 3টা। ক্লাস শেষ করে রাকিবা আর রুমাইসা ক্যান্টিনে যায়। তখন পাশের টেবিল থেকে সেদিনের ছেলেটা রুমাইসার উদ্দেশ্যে বলে। রুমাইসা ভুরু কুঁচকে নিজের দিকে তাকায়। ওর না থাকবে না কেন? এ প্রাণে তো লুকিয়ে গেছে। কিন্তু সিনিয়র ছেলে দেখে কিছু বলল না। বিজয় সেই বেঞ্চ থেকে উঠে রুমাইসার সামনের চেয়ারে বসে। চিকুনল করছো, হাউ সুইট। খেয়ে দেখছেন? ও মা, হেই আমি বিজয়, টিটু ইয়ার। আর তুমি? আমি বিজয়িনী, প্রথম বর্ষ। আহা, আমার বিজয়িনী নামটা কত মিল দেখছো। চলো না আমরা আকাশে উড়ি। আপনার বাপের প্ল্যান আছে? থাকলে নিয়ে আসেন, উড়বো, সমস্যা নাই। আমার অভ্যেস আছে। কিন্তু আপনার অভ্যেস আছে তো? আমি ছেলেদের নাটা ধরে আকাশে ওড়াতে পারি। কিছুটা দূরে আহানাপ আর রাহুল বসেছিল। রাহুল আহানাপের সাথে জরুরি কথা বলার জন্য আসছে। এসে রুমাইসাকে এখানে দেখে কিছু বলে না, কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করে। এমন কথা শুনে ওদের মুখ থেকে কফি পড়ে যায়। রাহুল মাথায় হাত দিয়ে থাবা দেয়। কাশি শুনে রুমাইসা পিছু ফিরে চায়। আহানাপ আর রাহুল ভাইয়াকে দেখে অবাক হয়। বিজয় কিছুটা ইনোসেন্ট মুখ বানিয়ে বলে, বিজয়িনী, আমি কয়েকবার প্লেনে উঠছি, কিন্তু মেয়েরা যে প্লেনে ঘুরতে পারে সেটা তো কখনো ঘুরি নাই। একটু ঘুরাবে? ইমপ্রেস করার চেষ্টা করছেন? না, সরাসরি পটানোর চেষ্টা করেছি। তোমার হাতের থাপ্পড় খেয়ে তোমার প্রেমে পড়েছি। হে, তুমি কি আমার হবু বউ হবে? ডোন্ট আরি, অনেক ভালোবাসা দিব তোমাকে। আমি আমার আব্বুকে তোমার কথা বলছি। এবার রুমাইসা কেসে ওঠে। এই ছেলে কি বলছে এসব? একদিন চর খেয়ে পরের দিন বউ হবার প্রস্তাব। রুমাইসা একটু মজা নেওয়ার জন্য বলে, এই যে পাশের টেবিলে দেখছেন, ওই যে পাশের টেবিলে দেখছেন, ওখানে আমার ভাইয়া বসে আছে। আমার ভাইয়াকে পটিয়ে আমাকে নিয়ে ভেগে যান। আই এম রেডি। অন্যের বউ অন্যের লাইকা। রুমাইসার এমন কথায় পাশে থাকার অনেকেই হেসে দেয়। রুমাইসা মুখ ভেঙচিয়ে বিজয় সেই টেবিলে তাকায়। একজনকে সে চেনে, ডক্টর আহানাব শাহরিয়া। পাশের জনকে চেনে না। নিজেকে ঠিক করে নিয়ে উঠে দাঁড়ায়। সবাই আগ্রহ হয়ে বিজয়ের দিকে তাকিয়ে থাকে, এখন কি হবে সেটা দেখার জন্য। বিজয় গলা পরিষ্কার করে রাহুলের সামনে দাঁড়িয়ে সালাম দেয়। তারপর মিনমিন সুরে বলে,